তোমরা ইতিমধ্যেই জানো মাধ্যমিক স্পেশাল ক্লাস চলছে ব্যাকরণের। ব্যাকরণ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেইগুলোই আমি সমাধান করার চেষ্টা করছি। তোমরা টেস্ট পেপার যদি নিয়ে থাকো তাহলে বসে যাও নিয়ে, আর ওইগুলো দাগ দিয়ে নাও এবং ব্যাখ্যা সহ সেটা আলোচনা করছি। দেখো, প্রথমে দেখো তোমরা পেজ নাম্বার 24, পেজ নাম্বার 24 নম্বর পেজ খোলো। 1 দাগের 10, এখানে কি লেখা আছে দেখো। দেখো, পর্ষদ টেস্ট পেপার 24 থেকে 28 পেজ। প্রথমে 1 দাগের 10-এর প্রশ্নটা, আনন্দে করিব পান সুধা নিরবধি। আনন্দে করিব পান সুধা নিরবধি, এই যে আনন্দের তলায় দাগ আছে, এটা কারক নির্ণয় করতে বলেছে, কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। পান করিব, এটা হচ্ছে ক্রিয়া, ক্রিয়াকে প্রশ্ন করো। কি পান করিব? সুধা, সুধাতে দাগ নেই। কোথায় পান করিব সেটাও নেই, তাই তো। কে পান করিবে সেটাও নেই। করিব আছে, কর্তা আছে, কিন্তু কর্তার নিচে দাগ নেই। কিন্তু আনন্দে আছে, আনন্দের সহিত পান করিব, তার মানে হচ্ছে আনন্দের দ্বারা বা আনন্দের সহিত। এটা তাহলে কি কারক হবে? এটা তাহলে হচ্ছে করণ কারক হবে। দ্বারা দিয়া কর্তৃক, তোমরা জানো করণ কারক। আনন্দে এ বিভক্তি, এ বিভক্তি। কৃদন্ত পদ কাকে বলে? কৃদন্ত পদ কাকে বলে? কৃদন্ত পদ হচ্ছে কৃত প্রত্যয়যুক্ত পদকে কৃদন্ত পদ বলে। কৃত প্রত্যয়যুক্ত পদকে। কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, তোমরা জানো প্রত্যয় 2 প্রকার, বুঝতে পেরেছো? কৃত প্রত্যয়যুক্ত পদকে কৃদন্ত পদ বলে। ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ কি? ব্যাস শব্দের অর্থ হলো বিস্তার, বিস্তার করা। সিংহাসনের সমাস হলো সিংহাসন। সিংহাসনের ব্যাস বাক্যটা কি? সিংহ খচিত আসন, সিংহ খচিত আসন। তাহলে এখানে এই যে মাঝখান থেকে একটা পদ কিন্তু লোপ পাবে। সিংহাসন, সিংহ খচিত আসন, মাঝখান থেকে পদটা লোপ পাবে, সিংহাসন হবে। তাহলে এটা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো বেঁচে আছে, সে মনে হয় কালকে আসবে। এই যে বাক্যগুলো মানে সঠিকভাবে বলা যাচ্ছে না, এটা মনের মধ্যে একটা সন্দেহ জাগছে, সে আসবে কি আসবে না। পৃথিবী হয়তো বেঁচে যাবে, আবার হয়তো মরেও যাবে, মানে এখানেও একটা সন্দেহ প্রকাশ করা হচ্ছে। তাহলে এটা হচ্ছে সন্দেহবাচক বাক্য। কি বাক্য? না, সন্দেহ। সুতপা শর্মাকে বাংলা পড়াচ্ছেন, সুতপা শর্মাকে বাংলা পড়াচ্ছেন। এখানে বলছে বিশেষ্য খণ্ড কোনটা? বিশেষ্য খণ্ড হচ্ছে কোনটা হবে বলো তো? সুতপা। বিশেষ্য খণ্ড হবে সুতপা। সুতপা শর্মাকে বাংলা পড়াচ্ছে। কাকে? এটা হচ্ছে কর্ম, ঠিক আছে। আর এই সুতপা হচ্ছে বিশেষ্য খণ্ড, অর্থাৎ কর্তা খণ্ড। মানে একটু প্রশ্নটা তোমাদেরকে ঘুরিয়ে দিয়েছে যে কর্তাকে বা কর্মকে এইটা না বলে বলেছে বিশেষ্য খণ্ড কোনটা। বিশেষ্য মানে হচ্ছে নামপদ, অর্থাৎ সুতপা আর শর্মা হচ্ছে নাম, কিন্তু সুতপা শর্মাকে বাংলা পড়াচ্ছেন। অর্থাৎ কাকে বাংলা পড়াচ্ছেন? না, শর্মাকে। শর্মা হচ্ছে প্রাণীবাচক একটা কর্ম, আর প্রাণীবাচক কর্ম কোন কর্ম হয়? গৌণ কর্ম হয়। আর বস্তুবাচক কর্ম হলে পারে সেটা মুখ্য কর্ম হয়। এর আগের ভিডিওতে আলোচনা করেছি, তোমরা দেখে নিতে পারো। তাহলে এখানে সুতপা হবে বিশেষ্য খণ্ড বা কর্তা খণ্ড। জানালা খুলে গেল, জানালা খুলে গেল। জানালা, জানালা কি এমনি এমনি খুলে যায়? কেউ খুলে বা কারো দ্বারা খোলা হয় জানালাটাকে। তো জানালা তো আর নিজে থেকে খুলতে পারে না, বা বাতাসের আঘাতে খুলে যায়। তো এখানে সেইটা উল্লেখ নেই, কিন্তু জানালা এখানে খুলে গেল। শাঁখ বাজছে, ঘন্টা বাজছে, মনে করে দেখো। ওইগুলো হচ্ছে কোন বাচ্যের উদাহরণ? এটা হচ্ছে কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। তাহলে জানালা খুলে গেল কর্ম, যেখানে কর্মই কর্তা হিসাবে কাজটা করছে, জানালাটা খুলে গেল, তাই তো। ঘন্টা বাজছে, তাহলে কর্মটাই এখানেতে কর্তা হিসাবে কাজ করছে, সেই জন্য কর্মকর্তৃবাচ্যের এটা উদাহরণ। আরেকটা সবথেকে সহজ, খুবই কমন প্রশ্ন আসছে, তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু খুবই ভালো একটা নাম্বার পাবে। অনুসর্গযুক্ত কর্তা কর্মবাচ্য হয়, তাহলে অনুসর্গযুক্ত কর্তা 17টা হচ্ছে। নতুন করে কিছু বলার আছে, ব্যাখ্যা করার কিছু আছে? এটা আমি শুধু উত্তরটাই লিখে দিলাম, ঠিক আছে। 2-4 পেজ নাম্বার 25, পেজ নাম্বার 25 2-4। এখানে কি বলেছে? বিভক্তির কাজ কি? বিভক্তির কাজ কি? বিভক্তি কাকে বলে সেটা আগে জানতে হবে। যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের পরে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে, সেই সব বর্ণ বা বর্ণ সমষ্টিকে বিভক্তি বলে। তাহলে বিভক্তির কাজ কি? না, শব্দকে পদে পরিণত করা। বিভক্তির কাজ হলো শব্দকে পদে পরিণত করা।
হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছে মরিবার, মানে এর মানেটা দাঁড়ালো মানে হে পিতা তোমার কথায় মরবার ইচ্ছা হচ্ছে, মানে এমন হয়তো বাক্য বলেছে, এমন হয়তো কথা বলেছে। হ্যাঁ, তো হে পিতৃব্য এখানে আন্ডারলাইন করা আছে, হে পিতৃব্য, হে পিতৃব্য এইটাকে আন্ডারলাইন করে বলেছে কারক বিভক্তি নির্ণয় করো। হে পিতৃব্য, হে ভগবান, ওগো শুনছো, এইগুলো সব কাউকে আহ্বান করার জন্য এই শব্দগুলো ব্যবহার করা হয়। একটা কমা দেয়া আছে হে পিতৃব্য বলে, তাহলে এইগুলো হচ্ছে আহ্বান সূচক শব্দ। এই আহ্বান সূচক শব্দগুলোকে বলা হয় সম্বোধন পদ। কি বলা হয়? সম্বোধন পদ, অর্থাৎ এইটা হচ্ছে একটা অকারক, এটা হচ্ছে একটা অকারক পদ, এটার কোনো কারক বিভক্তি নির্ণয় হবে না, এটা হচ্ছে অকারক পদ। তোমাদেরকে এইভাবে চালাকি করে কিন্তু প্রশ্নগুলো দিচ্ছে, তোমরা যাতে ফাঁদে পড়ে যাও যে এটা কর্তৃকারক বা কর্মকারক এরকম যদি করে ফেলো, সেই জন্য তোমাদেরকে এইভাবে চালাকি করে দিচ্ছে। কাউকে আহ্বান করা থাকলে পারে সেখানে তার নিচে আন্ডারলাইন থাকলে সম্বোধন পদ হয়। আবার মায়ের কোলে শিশু ঘুমাচ্ছে, মায়ের কোলে আন্ডারলাইন করা আছে, কোথায় ঘুমাচ্ছে তোমরা অধিকরণ কারকে চলে যাবে, কিন্তু এটা হবে না। মায়ের কোল, গঙ্গার জল, চাঁদের কণা, এইগুলো হচ্ছে সম্বন্ধ পদ। আবার এইটাও হচ্ছে অকারক পদ। সম্বন্ধ পদ আর সম্বোধন পদ, এই দুটো পদই হচ্ছে অকারক। এই পদগুলোর সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই। যে পদগুলোর বাক্যের মধ্যে যে পদগুলোর সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই সেই সব পদগুলোকে অকারক পদ বলে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে একটা সম্বোধন পদও লিখতে পারো, আবার অকারক পদও লিখতে পারো। অভাব অর্থে একটি অবয়বের সমাস লিখতে বলেছে। ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ। পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা মানে পাঁকে যা জন্ম তাকে কি বলা হয়? পঙ্কজ বা পঙ্কজ, যার পূর্বপদরা কৃদন্ত পদ থাকবে। অর্থাৎ পাঁকে, পাক হচ্ছে পাক মানে হচ্ছে পঙ্ক, পঙ্কে জন্মে যা সেটাকে বলা হচ্ছে পঙ্কজ। তাহলে এখানে পঙ্কজ বা পঙ্কজ এর পূর্বপদরা হচ্ছে কৃদন্ত পদ, সেই জন্য এটা হচ্ছে উপপদ। কি? উপপদ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ। কথাটি ছড়িয়ে পড়লো, কথাটি ছড়িয়ে পড়লো এটা হচ্ছে নাবাচক বাক্যে করতে হবে। কথাটা চাপা রইল না, তার মানে হচ্ছে কথাটা ছড়িয়ে পড়লো। তোমরা যখন বাক্য পরিবর্তন করবে নাবাচক থেকে হ্যাঁবাচক, হ্যাঁবাচক থেকে নাবাচক, বাক্যের অর্থটা কিন্তু সেম রাখতে হবে, একই রাখতে হবে। অর্থটাকে একই রেখে বাক্যটাকে পরিবর্তন করতে হবে, তবেই হবে। তোমরা যদি এখানে লেখা আছে যে কথাটি ছড়িয়ে পড়লো, তোমরা যদি লিখে ফেলো যে নাবাচক করতে বলেছে বা নঅর্থক বাক্য করতে বলেছে, তোমরা যদি লিখে ফেলো কথাটা ছড়িয়ে পড়লো না, তাহলে কিন্তু এটা কাটা হবে। আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস, এটাকে সরল বাক্যে করতে বলেছে, তাহলে আমি লেখালেখির অফিসে কাজ করি, এটা হচ্ছে সরল বাক্য। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, মানবীর দ্বারে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, তাহলে এটা হচ্ছে ভাববাচক করতে হবে। তাহলে মানহারা মানবীর দ্বারে দাঁড়ানো হোক, কি লিখবে তাহলে? বাক্যের বিধেয় কাকে বলে? বাক্যের যে কর্তা অংশটা যে কাজ করে সেটা হচ্ছে উদ্দেশ্য অংশ, আর যেই কাজটা করে বা বাকি অংশে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে বিধেয় অংশ। তাহলে যদি এখানে লিখি কারা খেলছে? ছেলেরা, তাহলে ছেলেরা সরাসরি খেলছে, ছেলেরা হচ্ছে তাহলে কর্তা। এইটা হচ্ছে উদ্দেশ্য অংশ, কি করছে না মাঠে খেলছে, তাহলে এইটা হচ্ছে বিধেয় অংশ। ছেলেরা হচ্ছে উদ্দেশ্য অংশ আর যেই কাজটা করছে সেইটা হচ্ছে বিধেয় অংশ। ঘটিত কর্তৃবাচ্য কাকে বলে? কর্ম কর্তৃবাচ্য, অর্থাৎ যেখানে কর্মই কর্তা হিসাবে কাজ করছে, যেমন ধরো ঢাক বাজছে। বহুব্রীহি সমাস কাকে বলে? যে সমাসের পূর্বপদ এবং পরপদ কোনো অর্থকেই প্রাধান্য না দিয়ে কোনো একটি অন্য পদকে প্রাধান্য দেয়া হয়, সেই সমাসকেই বলা হয় বহুব্রীহি সমাস। যেমন দশ আনন, খুব কমন একটা, দশ আনন যাহার। তোমরা এটা আবার যেন দ্বিগু সমাস করে দাওনি, যেহেতু সংখ্যাবাচক একটা শব্দ আছে, কিন্তু দশ আনন মানে হচ্ছে রাবণ, না দশকে বোঝানো হচ্ছে না আননকে বোঝানো হচ্ছে, সরাসরি রাবণকে বোঝানো হচ্ছে, কারণ পৃথিবীতে ওইটা একটা মাত্রই উদাহরণ। যেমন বিনা পানি, যার হাতে বিনা আছে, পানি মানে হচ্ছে হাত, যার হাতে বিনা আছে সেই কি বিনা পানি হয়ে যাবে? হবে না।
একমাত্র একজনকেই বোঝানো হয় মা সরস্বতী দেবীকে। তাহলে এইটা হচ্ছে বহুব্রীহি সমাস। এবার 27 পাতায় এসো, 27 পাতায়। আচ্ছা, বিভক্তি শব্দের অর্থ হলো বিভাজন। এটা তোমরা লিখো। 27 পাতায় তোমরা 10 দাগেরটা, যেটা 10 দাগের অনুসর্গ, অনুসর্গ হচ্ছে অব্যয়, আর 11টা হচ্ছে বিভক্তি শব্দের অর্থ হলো বিভাজন। এই একটু আগে বললাম দশানন সমাসটি কোন কোন সমাসের উদাহরণ। এটা হচ্ছে বহুব্রীহি, তোমরা জানো বহুব্রীহি। আচ্ছা, দ্বিগু সমাসের পূর্বপদটি হলো দ্বিগু সমাস। মানে সংখ্যাবাচক একটা সমাস হয়। দ্বিগু সমাসের যেমন 3 কড়ি, 5 কড়ি, এরকম সপ্তর্ষি, এগুলো হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ। কেননা এর পূর্বপদরা হচ্ছে সংখ্যাবাচক হয়। তাহলে পূর্বপদ সংখ্যাবাচক। ও মা মেয়ে বলে কি, ও মা মেয়ে বলে কি, এটা হচ্ছে আবেগসূচক, আবেগসূচক একটা বাক্য। আমি একদিনও না দেখিলে তারে, আমি একদিনও না দেখিলে তারে, তাহলে এটা হচ্ছে নঅর্থক বাক্য। মহাশয়ের থাকা হয় কোথায়, মহাশয়ের কোথায় থাকা হয়, তাহলে এটা হচ্ছে ভাববাচ্য। কর্মবাচ্যের কর্তাকে একটু আগে বলেছি, কর্মবাচ্যের কর্তাকে কি বলে, কোন কর্তা বলে না, অনুক্ত কর্তা, অনুক্ত কর্তা। দেখো একই প্রশ্ন বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসছে, এগুলো কমন প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা কিন্তু অবশ্যই মাথায় রেখে দিও। এবার দেখো 2-4 দাগের এসো, কত পাতায়, এটা হচ্ছে 28 পাতায় এসো। তির্যক বিভক্তি কাকে বলে? তির্যক বিভক্তি এর আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি, তোমরা অবশ্যই দেখে নিও। তির্যক বিভক্তি হলো একটা বিভক্তি বা যে সকল বিভক্তি বিভিন্ন কারকের মধ্যে ঘোরাফেরা করে, সেগুলোকেই বলা হচ্ছে তির্যক বিভক্তি। আমি আর নতুন করে লিখছি না, এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও অবশ্যই দেখে নিতে পারো। যেমন তে, অন্ত্যস্ত, তে, এ, এই সবগুলো হচ্ছে তির্যক বিভক্তি। আচ্ছা, অকারক পদ কাকে বলে? অকারক পদ এইটাও আলোচনা করেছি, তবুও আমি একবার মুখে বলে দিচ্ছি, যে সকল পদ ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না তাকে, সেই সব পদকে অকারক পদ বলা হয়। যেমন সম্বন্ধ পদ বা সম্বোধন পদ। এই যে বহুব্রীহি, ব্রীহি শব্দটির অর্থ কি? ব্রীহি শব্দটির অর্থ হলো ধান। বহু শব্দটির অর্থ হলো অনেক, আর ব্রীহি শব্দটি হলো ধান। সমাস কাকে বলে? খুব কমন একটা প্রশ্ন, আর উত্তরটা লিখতে গিয়ে অনেকেই কিন্তু গোলমেল করে ফেলে। সমাস কাকে বলে? খুব সহজ এবং কমন। কি লিখবে তোমরা না, অনেকগুলো পদকে এক পদে পরিণত করাকেই সমাস বলে। একদম এক শর্টকাটে লিখবে, অনেকগুলো পদকে এক পদে পরিণত করাকেই সমাস বলা হয়। দৃঢ় প্রতিজ্ঞ শব্দটির ব্যাসবাক্য কি? এটা হচ্ছে দৃঢ় হয়েছে প্রতিজ্ঞা যার, দৃঢ় হয়েছে প্রতিজ্ঞা যার, দৃঢ় প্রতিজ্ঞ, এটা হচ্ছে বহুব্রীহি সমাস হবে। সরল বাক্যে কয়টি বাক্যাংশ থাকে? সরল বাক্যে একটি বাক্যাংশ থাকবে। প্রশ্নবোধক বাক্য কাকে বলে? না, যে বাক্যের মধ্যে কোনো প্রশ্নসূচক বা জিজ্ঞাসাসূচক জানার ইচ্ছা থাকে বা ইচ্ছা প্রকাশ করা হয়, সেই সকল বাক্যগুলোকেই প্রশ্নবোধক বা প্রশ্নবাচক বাক্য বলা হয়। বাক্য গঠনের শর্তগুলি কী কী? বাক্য গঠনের শর্ত হচ্ছে, তোমরা জানো 3টে শর্ত: যোগ্যতা, আকাঙ্ক্ষা আর আসক্তি। কোথায় থাকেন? ভাববাচ্যে পরিণত করো। কোথায় থাকেন? কোথায় থাকা হয়? ভাববাচ্য। খুব সহজ, এগুলো বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসছে, তার মানে এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করতে থাকো, মনের মধ্যে একদম মালার মতো গেঁথে যাবে। তাহলে কিন্তু তোমরা পরীক্ষার হলে খুব একটা কষ্ট পেতে হবে না, বা ভাবতেও হবে না, চোখ বুজে কিন্তু করে ফেলবে। আশা করি খুব ভালোই পরীক্ষা হবে। তোমরা প্র্যাকটিস করতে থাকো, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিওর জন্য। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।